সুলতান জাহাঙ্গীর নামে এক বাদশা ছিলেন যিনি বোখারা সাম্রাজ্য শাসন করতেন। তার রাজত্ব অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে কাটছিল, কিন্তু কিছুকাল ধরে তিনি এক অদ্ভুত অস্থিরতার শিকার হয়েছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি ক্রমাগত একটি স্বপ্ন দেখছিলেন, যেখানে এক নারী তার প্রাসাদের দরজায় কড়া নাড়ত এবং স্বপ্নের রোজ তাকে একটি কথা জিজ্ঞেস করত যে, বাদশা সালামত, আমি কি আজ আসব নাকি কাল আসব? বাদশাহ এই স্বপ্নের কারণে গত ৩ মাস ধরে অস্থির ছিলেন। বাদশাহ প্রতি রাতে একই স্বপ্ন দেখতেন এবং প্রায়ই ঘুম থেকে ধড়ফড় করে উঠে বসতেন। এই স্বপ্ন তার জীবনের এক অদ্ভুত বোঝা হয়ে দাঁড়িয়েছিল। যখন বাদশার অস্থিরতা বাড়তে লাগল, তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে এই স্বপ্ন তিনি তার মেয়েকে শোনাবেন। সেই রাতেও একই স্বপ্ন দেখার পর সকালে উঠে তিনি সেই স্বপ্ন তার মেয়েকে শুনিয়ে দিলেন। বাদশার ২ মেয়ে ছিল। বাদশার ছোট মেয়ের নাম ছিল মেহেরনাজ। বাদশা তাকে পুরো স্বপ্নটি শুনিয়ে দিলেন। মেহেরনাজ অনেক বিচক্ষণ, বুদ্ধিমান এবং সতর্ক ছিল। সে স্বপ্নের কথা শোনার পর বলতে লাগল, আব্বা হুজুর, আমি আপনার এই স্বপ্নের অস্থিরতা দূর করতে সাহায্য করব। আমি এর অর্থ কিছুটা বুঝতে পেরেছি। যদি আগামী রাতে আপনার একই স্বপ্ন আসে এবং সেই নারী স্বপ্নে এসে আপনাকে জিজ্ঞেস করে যে আমি আজ আসব নাকি কাল আসব, তবে আপনি তাকে বলবেন যে তুমি আজই চলে এসো। বাদশা মেয়ের কথা শুনে মাথা নাড়লেন। বাদশার তার বুদ্ধিমত্তার ওপর পূর্ণ ভরসা ছিল। পরের দিন রাতে একই স্বপ্ন এল। বাদশা মেয়ে যা শিখিয়েছিল তাই করলেন। বাদশা মানসিকভাবে নিশ্চিন্ত হলেন যে চলো জান বাঁচল। কিন্তু তার পরের দিন রাতে আবার একই ঘটনা ঘটল। স্বপ্নে বাদশা সাদা চাদরে মোড়ানো এক নারীর ছায়া পরিষ্কার দেখতে পেলেন, যে বাদশার প্রাসাদের দরজায় কড়া নাড়ছে এবং বাদশাকে জিজ্ঞেস করছে, বাদশা সালামত, আমি আজ আসব নাকি কাল আসব? বাদশা তার মেয়ে মেহেরনাজের নির্দেশ অনুযায়ী তাকে বললেন, তুমি আজই এসো। বাদশার এই কথা বলা মাত্রই সেই নারী হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এর সাথে সাথেই বাদশা ধড়ফড় করে জেগে উঠলেন। তিনি বুঝে উঠতে পারছিলেন না আসলে কি হয়েছিল। সকালে উঠেই বাদশা সবার আগে তার মেয়ে মেহেরনাজকে রাতের স্বপ্নের কথা জানালেন এবং বললেন যে আমি তোমার নির্দেশ মতো তাকে বলে দিয়েছি যে তুমি আজই এসো। রাতের কথা শুনে মেহেরনাজ বলল, আব্বা হুজুর, আপনি যা করেছেন একেবারে ভালো করেছেন। আপনি চিন্তা করবেন না, এসব ভালোই হবে। এই অস্থিরতা কেটে গেলে বিপদ দূর হবে। এই ঘটনার বেশ কয়েকদিন কেটে গেল। বাদশাহ এই ঘটনাটি একেবারে ভুলে গিয়েছিলেন। বাদশার রাজ্যে শান্তি ও শৃঙ্খলা ছিল। বাদশার দয়া ও ন্যায়ের কারণে জীবন খুব ভালো কাটছিল। কিন্তু একদিন হঠাৎ খবর এলো যে প্রতিবেশী দেশের বাদশা বোখারা আক্রমণ করে দিয়েছেন। এই কথা শুনেই বাদশা চিন্তিত হয়ে পড়লেন এবং ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি এই ধরনের আক্রমণের জন্য মানসিকভাবে মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ বাদশা শান্তিপ্রিয় ছিলেন। তিনি পাল্টা যুদ্ধের জন্য একেবারেই তৈরি ছিলেন না। তবে তবুও বাদশার সৈন্যদের কাছে লড়াই করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে শত্রুর সামনে তার সৈন্যরা বেশিক্ষণ টিকতে পারল না। এখন বাদশার কাছে পালানো ছাড়া আর কোনো পথ ছিল না। যখন তার সেনাবাহিনী ধ্বংস হয়ে গেল, শত্রুর আক্রমণ সহ্য করার ক্ষমতা আর রইল না এবং সৈন্যরা অস্ত্র সমর্পণ করতে লাগল, তখন বাদশা তার মেয়েকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলেন। শত্রুর সেনারা বাদশার প্রাসাদ ধ্বংস করে দিল এবং দখল করে নিল। বাদশা প্রাসাদের গোপন রাস্তা দিয়ে পালিয়ে গেলেন এবং তার ছোট মেয়ে মেহেরনাজকে নিয়ে সেই গোপন সুড়ঙ্গ দিয়ে লুকিয়ে জঙ্গলে বেরিয়ে গেলেন। সুলতান জাহাঙ্গীর এবং তার মেয়ে শোকে ভেঙে পড়েছিলেন। রাজ্য হারিয়ে যাওয়ার কষ্ট এবং এই বিপদ তাদের জন্য অসহনীয় ছিল। তারা চলতে চলতে এবং দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পায়ে ফোস্কা পড়ে গিয়েছিল, কিন্তু ভয় ছিল পাছে শত্রুরা এসে ধরে ফেলে, তাই তারা ছুটেই যাচ্ছিলেন। বাদশাহ তার মেয়েকে নিয়ে সারা দিন জঙ্গলে ছুটতে ছুটতে অবশেষে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার দিকে তারা বোখারা সীমান্তের কাছে একটি গ্রামে গিয়ে পৌঁছলেন। সেই গ্রামে এক লোক থাকত যে কোনো এক সময় বাদশাহর রাজপ্রাসাদে কর্মচারী হিসেবে কাজ করত এবং বাদশাহ প্রায়ই তাকে উপহার দিয়ে পুরস্কৃত করতেন। বাদশাহর মাথায় তৎক্ষণাৎ তার কথা এলো। বাদশাহ সেই গ্রামে ওই লোকের দরজায় গিয়ে পৌঁছলেন। দরজায় কড়া নাড়লেন। পুরনো সেই কর্মচারী দরজা খুলল। বাদশাহ এবং তার মেয়েকে দেখে এসে খুব খুশি হল, খুব আন্তরিকভাবে অভ্যর্থনা জানাল এবং নিজের ঘরে নিয়ে এলো।
বাদশাহার সেবা করল, পানি ও শরবত খাওয়ালো এবং তারপর আসার কারণ জিজ্ঞেস করল। বাদশাহ সব ঘটনা শুনিয়ে দিলেন যে শত্রু তার প্রাসাদ দখল করে নিয়েছে এবং তারা দুজনে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন। কর্মচারী যখন বাদশাহার এই কাহিনী শুনল তখন সে কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলতে লাগল, বাদশার সালামত, আমি আপনার নুন খেয়েছি, আমার উপর আপনার অশেষ দয়া রয়েছে। এই কুঁড়েঘর আপনার জন্য হাজির, আপনি যতদিন এখানে বিশ্রাম নিতে চান নিন, আমার জন্য কোনো অসুবিধা হবে না। এটি আমার সৌভাগ্য যে আমি আপনার কিছু সাহায্য করতে পারছি। তার কথা শুনে বাদশাহ খুব খুশি হলেন যে শত্রু হাত থেকে প্রাণও বাঁচল এবং থাকার জন্য ভালো জায়গাও পাওয়া গেল। পুরনো সেই কর্মচারী, যার নাম ছিল হাজি আহমদ, সে বাদশাহার থাকার জন্য নিজের ঘরের সাথে লাগোয়া একটি ঘর গুছিয়ে দিল এবং বাদশাহকে সেখানে থাকতে দিল। বাদশাহার মেয়ে মেহেরনাজও তার সাথেই ছিল। রাতের বেলা হাজি আহমদ ভালো খাবার খাওয়ালো। তার এই কাজে বাদশাহ খুব খুশি ছিলেন। রাতের বেলা বাদশাহ যখন ঘুমানোর জন্য শুয়েছিলেন তার চোখে ঘুম আসছিল না, তার মন চিন্তায় ডুবেছিল। বাদশাহার নিজের প্রাসাদ এবং আরামায়েশের কথা মনে পড়তে লাগল, যে কাল পর্যন্ত কত কর্মচারী ও চাকর বাকর সবসময় সেবার জন্য প্রস্তুত থাকত, কিন্তু আজ এই অবস্থা যে একটি সাধারণ মানুষের ঘরে তার দয়ার উপর থাকতে হচ্ছে। বাদশাহার মনে এই চিন্তাও এলো যে আমি আজ পর্যন্ত কোনো খারাপ কাজ করিনি, তবে আমার সাথে এমন কেন হল? এই ভেবে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। ভাগ্য এমনভাবে বদলে গিয়েছিল যে এক নিমিষেই পুরো দুনিয়া পাল্টে গিয়েছিল। হঠাৎ করেই তিনি পাশের ঘর থেকে কথার আওয়াজ শুনতে পেলেন। তখন মেহেরনাজ ঘুমাচ্ছিল। বাদশাহ প্রথমে খুব অবাক হলেন যে রাতের এই সময়ে কথা থেকে আসছে। কথার আওয়াজ পাশের ঘর থেকেই আসছিল। তারপর তিনি দেয়ালের সাথে কান লাগিয়ে কথা শুনতে শুরু করলেন। হাজি আহমদ, সেই পুরনো কর্মচারী, কাউকে বলছিল, এই আপদ এখন জানি না কতদিন আমাদের ঘরে থাকবে, এ এখন বাদশাহ নয় বরং ভিখারি হয়ে গিয়েছে। বাদশাহ তার কথা শুনে খুব দুঃখ পেলেন। জবাবে এক নারীর আওয়াজ পাওয়া গেল, যে নিশ্চিতভাবেই তার স্ত্রী ছিল। সে বলল, যদি সে নিঃস্ব হয়ে গিয়ে থাকে তবে তাকে ঘরে কেন রেখেছ? জবাবে হাজি আহমদ বলল, এই লোকের নুন আমি খেয়েছি এবং আমার উপর তার অনেক উপকার আছে, এই ভেবেই আমি তাকে ঘরে থাকার অনুমতি দিয়েছি। স্ত্রী বলতে লাগল, ২-৪ দিন রাখো, তারপর বিদায় করো। এই বলে বিদায় দিতে পারি যে আমরা আপনাদের এখানে রাখতে পারব না। আমাদের নিজেদের অবস্থা এত ভালো নয় যে আপনাদের সেবা করতে পারি। আমি এর চেয়ে বেশি এদের সহ্য করতে পারব না। হাজি আহমদ বলল, আরে একটু ধৈর্য ধরো, বিদায় করতে এখনও একটু সময় লাগবে। হুট করে তো ধাক্কা দিয়ে বের করে দিতে পারি না। আর একদিনের কথা, তারপর কোনো একটা বাহানা করে বাদশাকে এখান থেকে বিদায় করব। হাজি আহম্মদ এবং তার স্ত্রীর গোপন কথা শুনে বাদশাহ অত্যন্ত দুঃখ পেলেন। এই সেই হাজি আহম্মদ ছিল যাকে বাদশাহ সামান্য কারণে অনেক পুরস্কার দিতেন। এই পুরনো অকৃতজ্ঞ লোকটিও বদলে গিয়েছিল। সে চাইলে বাদশাহকে সারা জীবন মেহমান হিসাবে রাখতে পারত, কিন্তু সে খুব দ্রুত রং বদলে ফেলেছিল। এখন বাদশাহার সামনে নিজের খারাপ অবস্থার দোহাই দিয়ে বাদশাহার থেকে মুক্তি পেতে চাইছিল। স্ত্রী আর সে মিলে এই পরিকল্পনা করেছিল যে বাদশাহার সামনে এমন বাহানা করবে যাতে তিনি সেখান থেকে চলে যান। বাদশাহ নিরাশ হয়ে বসে রইলেন। তিনি জানতেন যে এখন তার খারাপ সময় শুরু হয়েছে, তাই হাজি আহমদও মুখ ফিরিয়ে নিচ্ছে। বাদশাহার চোখে কষ্টের অশ্রু এলো। সারা রাত তিনি এপাশ ওপাশ করে কাটালেন। সকালে উঠেই হাজি আহমদকে বললেন, আমার ভাই, আমি আর বেশি দিন এখানে থাকতে চাই না। আমি তোমার আতিথেয়তা দেখে নিয়েছি, তোমার সেবার জন্য অনেক ধন্যবাদ। তিনি উঠে দাঁড়ালেন। হাজি আহমদ ভান করে বলল, কেন বাদশাহ সালামত, এখন কি হলো? আপনি এত জলদি কেন যাচ্ছেন? ৪-৫ দিন তো থাকতেন। আপনি কি আমার সেবা পছন্দ করেননি? আমার যত্নে কি কোনো কমতি ছিল? বাদশাহ হেসে তার দিকে তাকিয়ে বললেন, না ভাই, এমন কোনো কথা নেই। তুমি আমাদের খুব যত্ন করেছ, শুধু এখন আমি আর এখানে থাকতে চাই না। তারপর বাদশাহ তাকে বললেন যে আমার ছদ্মবেশ ধরার জন্য কিছু জিনিস দরকার, সেগুলো জোগাড় করে দাও। হাজি আহমদ সেই জিনিসগুলো জোগাড় করে দিলে বাদশাহ বললেন যে আমি এখান থেকে আমার চেহারা ও পোশাক বদলে যেতে চাই, যাতে কেউ আমাকে চিনতে না পারে। হাজি আহমদ মনে মনে খুব খুশি ছিল যে আপদ বিদায় হল। এখন আর বেশিদিন বাদশাহকে ঘরে রাখতে হবে না। যদি বিজয়ীরা খুঁজতে খুঁজতে এখানে চলে আসে তবে বাদশাহার সাথে তাকেও ধরে নিয়ে যাবে। এই ভয়ে সে মনে মনে খুব খুশি ছিল যে বিপদ কাটল। বাদশাহ তার মেয়ে মেহারনাজকে নিয়ে হাজি আহম্মদের ঘর থেকে বিদায় নিলেন। পথ চলতে চলতে বাদশাহ বোখারা সীমান্ত পার হয়ে একটি ছোট রাজ্যে প্রবেশ করলেন। এই রাজ্যের শাসনকর্তা বাদশাহার খুব ভালো বন্ধু ছিলেন। বাদশাহার সাহায্যের প্রয়োজন বোধ করলেন এবং বাদশাহ তার প্রাসাদে পৌঁছে গেলেন। বাদশাহ প্রাসাদের দররক্ষীদের বললেন যে নওয়াব সাহেবের সাথে দেখা করতে চাই।
নওয়াব সাহেবের সাথে দেখা হলে নওয়াব সাহেব, যার নাম ছিল নওয়াব সিদ্দিক, তিনি বাদশাহকে দেখে চিনতে পারলেন না, কারণ বাদশাহ তার পোশাক বদলে ফেলেছিলেন। কিন্তু মেহারনাজকে চিনে ফেললেন। মেহারনাজ সব ঘটনা খুলে বললে নওয়াব সিদ্দিক বাবা মেয়ে দুজনকে নিয়ে নিজের প্রাসাদের ভেতরে গেলেন এবং তাদের অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথে সেখানে থাকতে বললেন। বাদশাহ এই দুর্দিনে নিজের বন্ধু নওয়াবের এই আতিথেয়তায় খুব খুশি হলেন। নওয়াব সিদ্দিক বলতে লাগলেন, বাদশাহ সালামাত, আমার এই প্রাসাদ আপনার সুসময় ও দুঃসময় উভয়েরই সাথী। আপনি যতদিন ইচ্ছা এখানে আরাম করবেন। বাদশাহ ও মেহরনাজ নওয়াব সিদ্দিকের অতিথি হিসাবে 1 সপ্তাহ কাটিয়ে দিলেন। বাদশাহ মনে মনে খুব খুশি ছিলেন যে এখন নিজের সমপর্যায়ের একজনের ঘরে এসেছি, এ অন্তত বন্ধুত্বের মর্যাদা দেবে। কিন্তু সেদিনই এক অদ্ভুত ঘটনা ঘটল। নওয়াব সিদ্দিকের স্ত্রীর হঠাৎ মৃগী রোগ শুরু হল। স্ত্রী আগে বেশ ভালোই ছিলেন, কিন্তু হঠাৎ তার খিঁচুনি হতে লাগল। নওয়াব সাহেব এই অবস্থায় ঘাবড়ে গেলেন। তিনি তৎক্ষণাৎ বড় বড় চিকিৎসক ডাকালেন, কিন্তু সব চিকিৎসক তাদের চেষ্টায় ব্যর্থ হলেন। রোগ যেন কমার নামই নিচ্ছিল না। তারপর আবার রোগ কিছুটা কমল, কিন্তু কয়েকদিন পর হঠাৎ তার স্ত্রীর আবার আক্রমণ শুরু হল। এখন কবিরাজদের সাথে সাথে জ্যোতিষী ও সাধকদের সাহায্য নেওয়া হল, কিন্তু তারা নওয়াব সিদ্দিককে যে কারণ জানালেন তা শুনে নওয়াব সিদ্দিক চিন্তিত হয়ে পড়লেন। আধ্যাত্মিক দিক থেকে জানানো হল যে নওয়াব সাহেব, আপনার প্রাসাদে কুনজরের ছায়া পড়েছে এবং সম্ভবত এই অশান্তির পেছনে এই বাবা মেয়ের হাত আছে, যারা আপনার প্রাসাদে আশ্রয় নিয়েছে। যখন থেকে তারা এসেছে তখন থেকেই আপনার স্ত্রীর এই রোগ শুরু হয়েছে। যদি আপনি আপনার স্ত্রীর জীবনের নিরাপত্তা চান, তবে এই বাবা মেয়েকে আপনার প্রাসাদ থেকে সরাতে হবে। এদের যত দ্রুত সম্ভব বের করে দিন। নবাব সিদ্দিক এই কথা শুনে খুব দুশ্চিন্তায় পড়লেন। নবাব সিদ্দিকও কিছুটা কুসংস্কারে বিশ্বাসী ছিলেন, কিন্তু চিন্তিত ছিলেন যে কিভাবে নিজের বন্ধু ও তার মেয়েকে ঘর থেকে বের করবেন। এই চিন্তার মাঝেই কথাটি বাদশাহর কানে পৌঁছে গেল যে নবাব সিদ্দিকের স্ত্রীর রোগের কারণ তারা দুজন অতিথি, যাদেরকে অশুভ বলে দোষী করা হয়েছে। বাদশাহ এটি শুনে খুব দুঃখ পেলেন। নবাব সিদ্দিক লজ্জার খাতিরে বাদশাহকে কিছু বলছিলেন না, কিন্তু বাদশাহ বিষয়টি পুরোপুরি বুঝতে পারলেন। শেষ পর্যন্ত বাদশাহ নবাব সিদ্দিককে বললেন, নবাব সাহেব, আপনি চিন্তা করবেন না। আমি জানি আপনার লোকেরা আপনাকে কি বলেছে। আমি আজই আপনার প্রাসাদ থেকে বিদায় নেব এবং আমার সমস্ত জিনিস এখান থেকে নিয়ে যাব। নবাব সিদ্দিক সব বুঝেও বাদশাহ ও তার মেয়েকে আটকালেন না। বাদশাহ ব্যথিত হৃদয়ে মেয়েকে নিয়ে নবাবের প্রাসাদ থেকে বেরিয়ে এলেন। চলতে চলতে নির্জন পথ পার হয়ে এক জায়গায় গাছের নিচে বসে পড়লেন। দুজনেই ক্লান্তিতে ভেঙে পড়েছিলেন। মেয়ে তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, কিন্তু আশেপাশে পানি কোথাও দেখা যাচ্ছিল না। বাদশাহ মেয়েকে সান্ত্বনা দিলেন যে রাতটাই গাছের নিচেই কাটিয়ে দেব এবং সকাল হতেই এখান থেকে বেরিয়ে নতুন যাত্রা শুরু করব। আশা করি কোথাও না কোথাও পানি পেয়ে যাব। সেই গাছে দুটি পাখিও রাতে বিশ্রামের জন্য বসেছিল। পাখিরা এদের দুজনকে দেখে নিজেদের মধ্যে কথা বলতে লাগল। পুরুষ পাখিটি অন্য পাখিকে বলতে লাগল, দেখো, এই দুজনেই সেই বাবা মেয়ে। এই লোকটি বোখারার সুলতান জাহাঙ্গীর, কিন্তু এখন তার ওপর খারাপ সময় এসেছে। তার ওপর পতনের অন্ধকার ঘনিয়ে এসেছে। তবে তার পরীক্ষা এখনও শেষ হয়নি, তার মুশকিলগুলো এখনও কাটেনি। এই কথাগুলো বাদশাহর কানে অদ্ভুতভাবে শোনা যাচ্ছিল। বাদশাহ চমকে উঠলেন এবং কান লাগিয়ে পাখিদের কথা শুনতে লাগলেন। পুরুষ পাখির কথা শুনে অন্য পাখিটি বলল, তার এই মুশকিল কিভাবে শেষ হবে? জবাবে পুরুষ পাখিটি বলল, তার এই পরীক্ষা ওপরওয়ালার পক্ষ থেকে এসেছে এবং এই পরীক্ষার সমাধান হল কোনো সৎ ও ধার্মিক ব্যক্তি যেন তার জন্য দোয়া করেন। এখান থেকে কিছু দূরে এক মহাপুরুষের কুঁড়ে ঘর আছে, যেখানে তিনি উপাসনা করেন। এই বাদশাহর উচিত তার কাছে গিয়ে নিজের জন্য প্রার্থনা করানো। সৃষ্টিকর্তা নিশ্চয়ই তার প্রার্থনা কবুল করবেন এবং তার এই পরীক্ষা শেষ করে দেবেন। যদি এমন না হয় তবে সে সারা জীবন এই জঙ্গলেই ঘুরে বেড়াবে। মেহেরনাজ ক্লান্তিতে নিঝুম হয়ে গিয়েছিল, কিন্তু বাদশাহ এই পাখিদের কথা বুঝতে পারছিলেন এবং খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। বাদশাহ মনে মনে অবাক হচ্ছিলেন যে পাখিও হয়ে তারা মানুষের মতো কথা বলছে, এর মধ্যেও কোনো রহস্য থাকবে। এই ভেবে তিনি গাছের ছায়ায় ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে তিনি সব ঘটনা তার মেয়েকে বললেন। মেহেরনাজ বাদশাহর কথা শুনে হাসল, যেন সে আগে থেকেই এই কথা জানত। বাদশাহ জিজ্ঞেস করলেন, ওই মহাপুরুষের কাছে কি যাব? মেয়ে বলল, ঠিক আছে। তারা দুজনে কিছুক্ষণ জঙ্গলে এদিক ওদিক ওই কুঁড়েঘর ও মহাপুরুষকে খুঁজলেন, কিন্তু তাকে কোথাও দেখা গেল না। এরপর বাবা মেয়ে তাদের যাত্রা চালিয়ে গেলেন। উভয়ে চলতে চলতে এক অনেক বড় রাজ্যে পৌঁছে গেলেন। বাদশাহ এটা দেখে অবাক হলেন যে ঘুরতে ঘুরতে তিনি এমন জায়গায় পৌঁছেছেন যে রাজ্যে তার বড় মেয়ের বিয়ে হয়েছিল, অর্থাৎ মেহেরনাজের বড় বোন এই রাজ্যে থাকত। বাদশাহ খুব খুশি হলেন। চলো মেয়ের ঘরে গিয়ে আশ্রয় নেই, এই ভেবে তিনি মেয়ের প্রাসাদে গিয়ে পৌঁছলেন।
বাদশাহর বড় মেয়ে গুল রুকসার তার বাবা ও বোনকে দেখে খুব আনন্দিত হল, কিন্তু যখন তাদের অবস্থার কথা জানল তখন সে খুব উদাস হয়ে গেল। গুল রুকসার খুব খুশির সাথে তাদের গ্রহণ করল এবং প্রাসাদে তাদের থাকার জন্য খুব উন্নত ব্যবস্থা করল, তাদের সেবায় কোনো কমতি রাখল না। রাতের বেলা বিশেষ খাবার খাওয়ালো এবং তাদের জন্য ভালো পোশাক তৈরি করিয়ে দিল। অতিথি হিসাবে সেখানে কিছুদিন কেটে গেল। বাদশা মনে মনে লজ্জিত ছিলেন যে মেয়ের দরজায় এসে পড়ে আছেন, কিন্তু তার ছোট মেয়ে বলতে লাগল, আমাদের ওপর বিপদের সময় চলছে, তাই আমাদের জন্য এর চেয়ে ভালো জায়গা আপাতত আর কিছু হতে পারে না, এবং তাছাড়া আমরা আপনার মেয়ের বাড়িতে আছি। বাদশা বললেন, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা আর কতদিন এখানে থাকব? মেয়ে বলল, আপনি চিন্তা করবেন না, যতক্ষণ কোনো অন্য ব্যবস্থা না হচ্ছে আমরা এখান থেকে যাব না। বাদশা মেয়ের কথায় রাজি হলেন। বাদশাও তার মেয়ের সেখানে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সেই রাতে এক অদ্ভুত ঘটনা ঘটল। বাদশা নিজের বিছানায় শুয়ে গভীর চিন্তায় ডুবেছিলেন। হঠাৎ তার নজর ছাদের ওপর ঝোলানো সোনার ঝাড়বাতির ওপর পড়ল। ঝাড়বাতির দিকে তাকাতেই বাদশা হঠাৎ চমকে উঠলেন। এক অদ্ভুত দৃশ্য তার চোখের সামনে ছিল। তিনি দেখলেন যে ঝাড়বাতির সাথে উই পোকার মতো কিছু পোকা লেপ্টে আছে। তারা সেখানে লাগানো সোনাগুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে, এবং সোনা খাওয়ার সাথে সাথে ঝাড়বাতির বোজ্জ্বলতা কমে যাচ্ছে। বাদশা খুব অবাক হয়ে এই দৃশ্য দেখছিলেন। দেখতে দেখতে পোকাগুলো ঝাড়বাতির সব সোনা খেয়ে শেষ করে দিল, এবং এরপর সেই পোকাগুলো ঘরের চারদিকে ছড়িয়ে পড়ল। ঘরে থাকা দামি গালিচা ও পর্দাগুলোকেও পোকাগুলো খেতে শুরু করল। বাদশা এটা দেখে খুব অস্থির হলেন এবং তৎক্ষণাৎ মেহেরনাজকে জাগিয়ে দিলেন। মেহেরনাজ ধরফর করে উঠে বসল। বাদশা সেদিকে ইশারা করলে সেও একদম হতবাক হয়ে গেল। মেহেরনাজ এই অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়ল। সে জানত যে পুরো ঘর দামি জিনিসে ভরা। সে বলতে লাগল, আব্বা, সকালে যখন আমাদের বোন আর ভগ্নিপতি ঘুম থেকে উঠবে এবং তারা দেখবে, তখন তারা ভাববে যে হয়তো এই সব জিনিস আমরা চুরি করেছি। তারা তো এটা বিশ্বাস করবে না যে উই পোকায় এই সব জিনিস খেয়ে ফেলেছে। বাদশা অস্থির হয়ে বললেন, তাহলে এখন কি করা উচিত? মেহেরনাজের কাছেও এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। বাদশা আর কিছু না ভেবে বললেন, আমাদের এখনই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, যেন আমাদের ওপর কোনো চুরির অপবাদ না আসে, এবং এভাবে আমার মেয়ের জীবন আরও বিপদে না পড়ে। তারা দুজনে সেখান থেকে গভীর রাতে পালিয়ে গেলেন। প্রাসাদ থেকে বের হওয়ার পর তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলে গিয়ে পৌঁছলেন এবং নিজেদের জন্য আশ্রয়ের সন্ধান শুরু করলেন। তারা এক ঘরে আশ্রয় পেয়েই গেলেন। অন্ধকার রাত ছিল এবং ওপর থেকে প্রচণ্ড বৃষ্টি শুরু হল। বৃষ্টির শব্দে অন্ধকারের মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। তখন দরজার ভেতরে এক অদ্ভুত নড়াচড়া দেখে তারা হতবাক হয়ে গেলেন। সেটি ছিল এক ভয়ঙ্কর দর্শন মানুষ। যখন মেহেরনাজের নজর তার ওপর পড়ল, তখন তার গলা থেকে এক চিৎকার বেরিয়ে এলো। সেই অদ্ভুত মানুষটি বিশ্রীভাবে নড়াচড়া করছিল। বাদশা এবং মেহেরনাজ দুজনেই ভয়ের চোটে সেই ঘর থেকে বেরিয়ে দৌড়ে পালালেন। দৌড়াতে দৌড়াতে তাদের পা জখম হয়ে গেল। পা জখম হয়ে যেতে থাকল, কিন্তু তারা ক্রমাগত দৌড়াতে থাকলেন। তাদের এই বিপদ থেকে প্রাণ বাঁচানোর চিন্তা ছিল। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের এমন এক অংশে গিয়ে পৌঁছলেন যেখানে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেলেন। বাদশা আর কিছু না ভেবে মেয়ের হাত ধরে কুঁড়েঘরে ঢুকে পড়লেন। কুঁড়েঘরের ভেতরে তারা এক পবিত্র ও শান্ত স্বভাবের মহাপুরুষকে দেখতে পেলেন। তিনি উপাসনায় মগ্ন ছিলেন। বাদশাও তার মেয়ে একজন মানুষকে দেখে কিছুটা সাহস পেলেন এবং তার পাশেই একটি চারপাইতে বসে পড়লেন। কিছুক্ষণ নীরবতা বজায় রইল, এবং মহাপুরুষ যখন নিজের উপাসনা শেষ করলেন তখন তিনি কথা বলার জন্য মুখ খুলতে যাচ্ছিলেন, কিন্তু তিনি হাতের ইশারায় বাদশাকে কথা বলতে নিষেধ করলেন। বাদশা তার ইশারায় চুপ থাকলেন। মহাপুরুষ কিছুক্ষণ মনে মনে কিছু পাঠ করলেন। তারপর কিছুক্ষণ পর উঠে কুঁড়েঘরের একপাশে রাখা একটি বাটিতে দুধ ঢেলে তাদের পান করার জন্য দিলেন। দুধ পান করার পর বাদশাও তার মেয়ের শরীরে সতেজতা ফিরে এলো, যেন তাদের দেহে প্রাণ ফিরে এসেছে। মহাপুরুষ তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ মুচকি হাসলেন এবং তারপর বলতে লাগলেন, সন্তান, আমি জানি যে তোমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আমি এটাও জানি যে তোমার মেয়ে মেহেরনাজ খুব বুদ্ধিমান, যে তোমাকে এই পরামর্শ দিয়েছিল যে তুমি স্বপ্নে আসা ওই নারীকে বলো যে তুমি আজই আসো। তুমি কি জানো বাদশা, সেই নারীটি কে ছিল যে তোমার স্বপ্নে আসত এবং জিজ্ঞেস করত যে আমি আজ আসব নাকি কাল আসব? বাদশাহ অত্যন্ত বুস্ময় ও মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। তিনি বললেন, না, আমি জানি না সেই নারীটি কে ছিল। মহাপুরুষ মুচকি হেসে বললেন, সে আসলে কোনো নারী ছিল না, সে ছিল তোমার দুর্ভাগ্য বা বিপদের সময়, যে তোমার কাছে রোজ এসে জিজ্ঞেস করত যে আমি তোমার জীবনে আজ আসব নাকি কাল আসব, অর্থাৎ এই মহা বিপদ তোমার বৃদ্ধ বয়সে আসবে নাকি এখনই আসবে। কিন্তু আমার আনন্দ হচ্ছে যে তোমার মেয়েকে চিনতে পেরেছিল এবং তোমাকে পরামর্শ দিয়েছিল যে তুমি বলো আজই চলে আসো। তুমি কি জানো আজ বলার মানে কি ছিল? বাদশা মাথা নাড়লেন। মহাপুরুষ মেহেরনাজের দিকে তাকিয়ে হেসে বললেন, কারণ আজ তোমার যৌবন ছিল, শক্তি ছিল, যাতে তুমি এই বড় পরীক্ষার মোকাবিলা করতে পারো।
কিন্তু কাল বৃদ্ধ বয়সে এই সাহস থাকত না। তাই তোমার মেয়ে তোমাকে বলেছিল যে ওই নারীকে বলো আজই আসো। মেহেরনাজ, আমি কি ঠিক বলছি? মেহেরনাজ মাথা নিচু করে বলল, জি হ্যাঁ মহোদয়, আপনি ঠিক বলেছেন। তুমি এই পরীক্ষাকে আজই মেনে নিলে এবং এর মোকাবিলা করলে। এটা ভালো হয়েছে যে বৃদ্ধ বয়সে এই পরীক্ষা আসেনি। কিন্তু বাদশাহ, তোমার জন্য ভালো খবর আছে। সেটা হলো তোমার এই কষ্টের দিন শেষ হতে চলেছে। তোমার পরাজিত সেনাবাহিনীর প্রধান সেনাপতি নিজের শক্তি সঞ্চয় করা শুরু করেছে। সে সমস্ত সৈন্যদের আবারও একত্রিত করা শুরু করেছে। এই শক্তি নিয়ে সে আবারও নিজের দেশ ফিরে পেতে চায় এবং তোমার পৌঁছানোর পর্যন্ত আমার বিশ্বাস যে তারা নিজেদের দেশ আবারও ফিরে পাবে। একবার আবারও নতুন সংকল্প ও সাহসের সাথে তারা শত্রুর মোকাবিলা করবে। আর তোমার জেনে খুশি হবে যে এতে তোমার কিছু বন্ধুও তাকে সাহায্য করছে। অর্থাৎ তোমাদের প্রতিবেশী দেশের নওয়াব তোমার সৈন্যদের সাহায্য করবে এবং সেই দেশ তোমাকে তোমার সিংহাসন ফিরিয়ে দেবে। তোমার জন্য খুশির কথা হলো তোমার দেশ তুমি ফিরে পেতে চলেছ এবং তোমার বিপদের মেঘ কেটে যাওয়ার সময় এসেছে। যাও, ফিরে যাও নিজের দেশে। বাদশাহ এটা শুনে খুব খুশি হলেন। তিনি মহাপুরুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং মেহেরনাজকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লেন। এখন তাদের গন্তব্য ছিল নিজেদের দেশ। তিনি কিছুটা অস্থিরও ছিলেন যে তার দেশ কিভাবে আবারও ফিরে পাবেন। দিন-রাত সফর করে তিনি কয়েক সপ্তাহ পর যখন নিজের দেশে পৌঁছলেন, তখন তিনি দেখে অবাক হলেন যে তার সেনাবাহিনী আবারও নিজেদের প্রাসাদে দখল করে নিয়েছে। শত্রুর হার হয়েছে এবং তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী তাকে স্বাগত জানাল। বাদশাকে আবারও রাজসিংহাসনে বসানো হল। বাদশার বন্ধুদেশের নওয়াবও তাকে অভিনন্দন পাঠালেন। সেনাপতি জেনারেল উসমান এবং তার বন্ধুদেশের নওয়াব জানালেন যে তারা সৈন্যদের আবারও একত্রিত করেছেন এবং সম্মিলিত শক্তি দিয়ে শত্রুর ওপর হামলা করেছেন। তাদের সাহস ও চেষ্টায় এই সাম্রাজ্য ফিরে পাওয়া গিয়েছে। বাদশাহ সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন এবং তারপর নিজের মেয়ে মেহেরনাজের কপালে চুমুকিয়ে বললেন, বেটি, তোমার বুদ্ধিমত্তার কারণে আমি আজ এই পরীক্ষার মোকাবিলা করতে পেরেছি। যদি শেষ বয়স হতো আর বৃদ্ধর হতাম, তবে হয়তো এই শক্তি থাকত না এবং আমি এর মোকাবিলা করতে পারতাম না। মেয়ে বলল, আব্বা হুজুর, আমি আমার বুদ্ধি অনুযায়ী যা সঠিক সিদ্ধান্ত মনে করেছি আপনাকে পরামর্শ দিয়েছি। এখন আপনি শান্তিতে আছেন। বাদশাহ ১ সপ্তাহ পর তার অনুগত ও বিশ্বস্ত সেনাপতির সাথে তার মেয়ের বিয়ে দিয়ে দিলেন। রাজ্যে খুশির জোয়ার বয়ে দিল। এরপর বাদশাহ নিজের সাম্রাজ্য তার মেয়ে মেহেরনাজ এবং জামাতার হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত মনে সৃষ্টিকর্তার উপাসনায় মনোনিবেশ করলেন।